যে হচ্ছে রানী মৌমাছি। কৃষি ও কৃষকের রূপান্তরে আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কেজিএফ রূপান্তরের কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, আমি বিপদগ্রস্ত হয়ে কিংবা দিশেহারা হয়ে এসব সর্ষে ফুল চোখে দেখছি না বা আপনাদেরকে দেখতেও বলছি না। আমি দেখছি কিভাবে এসব ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জীবনকে মধুময় করে তুলেছে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের মধু শিল্পের যে বিকাশ, সেই বিকাশের সম্ভাবনা কতটুকু, সমস্যা কতটুকু, সমাধান কি আছে, সেই গল্পই সাজিয়েছি আজকের রূপান্তরের কৃষিতে। মধুমালতীর বুকে মৌমাছির মিষ্টি আলিঙ্গন। মায়াবন বিহারিণীর আদিম এই উদ্দামতায় চলছে গোপন লড়াই মানব সভ্যতার অনন্তের পথে টিকে থাকার। কেননা মানুষের প্রয়োজনীয় 47টি খাদ্যশস্য সহ পৃথিবীর 75% উদ্ভিদের পরাগায়ন আর ফলন মৌমাছি নির্ভর। তাই তো বিজ্ঞানীদের দাবি, মৌমাছির মাধ্যমে ফসলের পরাগায়ন হুমকিতে পড়লে বিলুপ্তির দ্বারে পৌঁছাবে মানুষ। ভ্রমর আর ফুল পরাগের এই মধুর মিলনের মুনাফাও মধু। ফুলে ফুলে উড়ে আহরণ করা নেকটার থেকে মেলা এই মধুই সারাবান্ত হোড়া। নানান খনিজ, ভিটামিন সহ অন্তত 45 ধরনের পুষ্টি সমৃদ্ধ এই সুপারফুড মানুষের পুষ্টি, সুস্বাস্থ্য আর রোগমুক্তির মহা ঔষধ। তাই তো মধু আহরণে বাংলার পল্লী প্রকৃতি সাজে অপরূপে। উদাম জমিন বিলিয়ে দেয় ফুলেল পশরায়। দিগন্তে সুবাস ছড়ায় সর্ষে, কালিজিরা, মৌরি, ধনিয়া, তিসি, আম, লিচু, জাম সহ নানান ফসলাদি বৃক্ষরাজি। নিজেকে আড়াল রাখে না অপার সম্পদের আধার সুন্দরবন। গহীন অরণ্যে জীবন বাজি রেখে এই অরণ্য সুধা সংগ্রহে যায় মৌয়ালরা। প্রাকৃতিকভাবে উৎপাদিত মধুর 75% যোগান দেয় পৃথিবী বৃহৎ এই ম্যানগ্রোভ বন। চাহিদা যোগানের ফারাক কমাতে দিশারি হন ডক্টর আক্তার হামিদ খান। পল্লী উন্নয়ন একাডেমিতে প্রকৃতি আর প্রযুক্তির মিশেলে 1961 সালে প্রথম কুমিল্লায় শুরু করেন মৌ চাষ। 1963 সালে তার পদাঙ্ক অনুসরণ করে বিসিক সাতক্ষীরায় স্থাপন করে বাণিজ্যিক খামার। স্বাধীনতার পর মৌমাছির মিছিলে হলুদ দিগন্তকে মুখরিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এপিস ডরসাটাকে বিদায় জানাতে অধিক মধু উৎপাদনে সক্ষম এপিস মেলিফেরা মৌমাছির দেশে অনুপ্রবেশ 90-এর দশকে চোরাই পথে। ডিএম যে ছিল সাতক্ষীরার, ওনার তত্ত্বাবধানে আমি বললাম সরকারিভাবে কোনোভাবে আনা যায় কি না। উনি বললেন সরকারিভাবে আনা খুব কষ্টসাধ্য এবং কঠিন, আপনি যদি চোরাইভাবে আনতে পারেন তা আমরা বৈধ করে দিয়ে দেবো। তাই 11খানা নিয়ে 89-তে আমি কাশ্মীর বা অমৃতসরের থেকে যে নিয়ে 11খানা নিয়ে চোরাইভাবে বাংলাদেশে ঢুকি। মৌমাছির মুখর আনাগোনার এই চিরায়ত কৌশল বাক্সবন্দি করে জীবিকা নির্বাহ করছেন দেশের প্রায় 15,000 মৌয়াল, যারা অন্তত 70,000 মৌবাক্সে
প্রতি মৌসুমে উৎপাদন করছেন ৮,০০০ টন মধু। এছাড়া দেশের প্রায় ৭৫০ কোটি টাকার মধু বাণিজ্যে ভাগ আছে অন্তত ১,০০০ টন বিদেশি মধুর। যদিও দেশের মধু মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডে রপ্তানি হচ্ছে ভারত, জাপান, সৌদি আরব সহ নানান দেশে। মৌবিজ্ঞানীদের দাবি, সারা বছর ফুলেল ফসলের পরিধি বাড়ানো গেলে প্রতি মৌসুমে প্রায় ২৫,০০০ টন মধু অনায়াসেই আহরণ সম্ভব। ১০ লক্ষ হেক্টর জমি বা ১১-১২ লক্ষ হেক্টর জমি আমাদের যে চাষের আওতায় আসছে, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা মৌ চাষটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই যে আমরা যদি সেটাকে ইউটিলাইজ করতে পারি, আমরা কিন্তু প্রায় ১ লক্ষ টন মধু উৎপাদন করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফ্লাওয়ারের এরিয়াগুলো বাড়াইতে পারি, সরিষা, ধনিয়া, কালোজিরা, তারপরে বছরব্যাপী যে সাজনা হচ্ছে, লিচির গাছ, বড়ইয়ের গাছ, হ্যাঁ, তারপরে জাম ইত্যাদি গাছগুলো যদি আমরা বাড়াইতে পারি আমাদের ট্রি স্পিসিসগুলোকে, তাইলে হবে কি কন্টিনিউয়াসলি তাদেরকে আমরা ফ্লাওয়ার সাপ্লাই দিতে পারবো এবং আমরা সেইখান থেকে কিন্তু মধুও পাবো। তা আমাদের একটা এরিয়া কাভার হয়েছে সরিষার যে মৌসুমটা, এর পরবর্তী মৌসুমগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটাকে কীভাবে আমরা আসলে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। সময়ের সাথে পাল্টে গেছে মৌ চাষের কৌশল। দেশের খামারিরাও হাঁটছেন সেই নতুন পথে। সনাতনী পদ্ধতিকে সাথে রেখে ধাতস্থ হচ্ছেন নতুন কৌশলে। বাক্সেই বসাচ্ছেন ছোট ছোট কম্প আর কাচের বোতল। রানীর ইশারায় এসব অচেনা কম্বেই কর্মীরা জমা করছেন মধু। বিদেশে যারা খুব বেশি প্রিমিয়ার কোয়ালিটি আমরা বলি যে সেই কোয়ালিটির যদি মধু চায়, তখন তারা ক্যাসেট কমটা বা কম হানিটা তারা খেয়ে থাকে। সরাসরি চাকসহ মধু মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই সিস্টেমে হচ্ছে কি আপনি ব্রুডের মধ্যেও আমরা এটাকে ইউজ করতে পারি এবং সুপারও ইউজ করতে পারি। তো এক্ষেত্রে যেটা পার্থক্য হয় যে আমরা এই প্রথম দিকে সেট আপ করে যে বসিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা জাস্ট যখন সিল হয়ে যাবে আমরা শুধু ক্যাসেটটাকে আলাদা করে এটাকে কাভার দিয়ে দিচ্ছি। তার মানে এখানে কিন্তু আমরা আর পরে কাটাকাটি করছি না, একবারে টোটালি মৌমাছির বাক্স থেকে যেটা বের হচ্ছে সেটাই আমরা ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছি। এক্ষেত্রে আপনি কিন্তু ১০০% গুণগত মানসম্পন্ন আপনি মধু পাচ্ছেন, কারণ এটার মধ্যে আপনার যে মধুতে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো নষ্ট হয় না। একই সাথে এখানে আপনার হাইড্রোক্সি মিথাইল ফারফুরাল আমরা বলে থাকি HMF, যেটা হিট দিলে ফ্রুক্টোজটা কনভার্ট হয়ে HMF হয়ে যায়। তো সেই HMFটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো হিটিং প্রসেস ব্যবহার করছি না। এই বোতলের ভিতরে মৌমাছি এই চাকটা তৈরি করেছে। আমরা এই বোতলটাকে ঠিক সেইভাবে এখানে সেট করে দিয়েছি, যার কারণে মৌমাছি এই জায়গাটার মধ্যে বাসা তৈরি করে এখানে মধু জমা করেছে। এবং দেখেন এই বোতলটা এরকম যখন থাকে আমরা এইভাবে আপসাইড ডাউন করে দিয়ে রাখি, জাস্ট আমরা তুলে, আমাদের আর কোনো কাজ নেই, শুধু বোতলের ঢাকনাটা লাগিয়ে দেওয়া এবং যারা বাজারজাত করবেন তারা শুধু তাদের স্টিকারটা লাগিয়ে দেবেন। মৌ আবাদে সবার নজর মধুতে থাকলেও এরই মাঝে লুকিয়ে আছে অপার বিস্ময়। খামারিদের লাভের পাল্লা ভারী করতে জমা খাতায় নাম লেখায় মৌবিষ, পরাগরেণু, প্রোপেলিস আর মোমের মতো উপজাত। ঠিকমতো চোখে দেখা না গেলেও স্বাস্থ্য খাতে ব্যাপক চাহিদা এই ভেনম বা মৌবিষের। অ্যান্টিভেনম তৈরির এই কাঁচামালের প্রতি কেজির বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ১,০০০ বক্স থেকে প্রায় আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ২০০ গ্রাম ৩০০ গ্রাম পর্যন্ত আমরা ভেনম কালেকশন করতে পারি। কিন্তু এই ভেনমটি কিন্তু বাজারে অনেক মূল্যবান। এই ভেনম প্রায় ৫০ লক্ষ টাকা আপনার প্রতি কিলোগ্রাম। তো বুঝতেই পারছেন যার ১,০০০ বাক্সের একটা এপিয়ারি আছে, তিনি সেখান থেকে মিনিমাম ২০-৩০ লাখ টাকা শুধুমাত্র ভেনম বিক্রয় করে আর্ন করতে পারেন। এবং রিসেন্ট গবেষণায় দেখা গেছে মৌমাছির ভেনমের যে মূল উপাদান মেলিটিন, এটি আপনার ক্যান্সার সেলকে ধ্বংস করতে সহায়তা করে। অ্যানাফিল্যাক্টিক শক যারা এদের প্রতি যাদের অ্যালার্জি রয়েছে এই ভেনমের প্রতি, তাদেরকে অ্যান্টিভেনম দিতে হয়। এই অ্যান্টিভেনমটি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ভেনম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই না, বিদেশে কোনো জায়গায় আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখেছি যে তারা সরাসরি মৌমাছির হুল গায়ের মধ্যে দেওয়া হয়, বিশেষ করে বাতের ব্যথা এবং অন্যান্য আরও বেশি রিউমেটিক ফিভার অথবা যাদের জয়েন্টে ব্যথা আছে, মাসেল পেইন হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো করা হয়। যত্নে করা মৌচাক বা বাক্স সুরক্ষায় মৌমাছির প্রধান উপকরণ এই প্রোপেলিস বা আঠা। না জেনে অনেক মৌচাষী হেলায় হারান এই মূল্যবান উপজাত। এই আঠাটা হচ্ছে আমরা
এটাকে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা যায়। শুধু তাই না, এর থেকে বিভিন্ন ধরনের ঔষধ আমরা উৎপাদন করতে পারি। 2-3 হাজার টাকা থেকে 10-15 হাজার টাকা পর্যন্ত তার কেজি হয়ে থাকে। তো প্রোপোলিসটা ডিপেন্ড করে আসলে কোন প্ল্যান্ট থেকে আসছে, তার কোয়ালিটিটা কীরকম হয়ে থাকে। প্রোপোলিস আমরা ইউজ করে আমরা মনে করেন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। শুধু তাই না, এই যে আমাদের যে কোভিড সময় গিয়েছে, সেখানে কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণে আপনার কোভিড টিংচার তারা প্রোপোলিস টিংচার তারা খেয়েছে। এই প্রোপোলিস টিংচার তারা খেয়েছে তাদের লাংসকে ভালো করার জন্য, এবং প্রোপোলিস থেকে আপনার যে লাংসের যে ট্রিটমেন্টের যে ঔষধটি মূলত সেটি আমরা তৈরি করে থাকি, এবং তাতে প্রচুর পরিমাণে আপনার পলিফেনল থাকে, যেগুলো আমাদের বডির জন্য উপকারী। দর্শক, আমরা যখন দেখি মৌমাছি এসব ফুলে বসে, তখন তাদের পায়ে এক ধরনের বল থাকে। মূলত মৌমাছি ফুল থেকে দুইটা জিনিস সংগ্রহ করে, একটা হচ্ছে নেকটার আর একটা হচ্ছে পোলেন বা পরাগরেণু। এই পরাগরেণুটা তাদের পায়ে বলের মতো থাকে। এই পরাগরেণুটা আপনাদেরকে দেখাবো। দেখি, এই যে ফুল, এই ফুলের প্রচুর পরাগরেণু রয়েছে। যখন কিনা আমরা এটাকে হাতে নেই, দেখবেন যে অনেকগুলো হলুদ পাউডার ফর্মের কিছু একটা আছে। এগুলোই মূলত পরাগরেণু বা পোলেন। এসব পোলেন তারা এক ফুল থেকে সংগ্রহ করে আরেক ফুল থেকে সংগ্রহ করতে 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 একটা সময় পায়ে বল তৈরি করে। এই বলটা তারা নিয়ে যায় তাদের মৌচাকে খাবারের জন্য। অর্থাৎ পোলেনটা হচ্ছে তাদের আপৎকালীন সময়ের যে খাবার, সেই খাবারটাই তারা পোলেন হিসাবে ব্যবহার করে। ক্রান্তিকালের জন্য সংগ্রহ করে রাখা এই মৌখাদ্য মানুষের পুষ্টির এক দারুণ উৎস। পোলেন শুধুমাত্র মৌমাছির জন্য উপকারী তা না, পোলেন মানুষের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। যেটা আমরা বললাম যে ভিটামিন বি ক্যাপসুল তৈরিতেও আমরা পোলেন ব্যবহার করে থাকি। এছাড়া পোলেন পাউডার দিয়ে আপনার পিঠা বানানো হয়, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তো মেইনলি আমরা পোলেনটাকে বলে থাকি যে ভিটামিনের এটা ভালো সোর্স, বি ভিটামিনের। এছাড়া প্রোটিন এবং ফ্যাট তো তার মাঝে রয়েছেই। সরিষার পোলেন দেখা যাচ্ছে আমরা 800 থেকে 1000 টাকা পর্যন্ত আপনার কেজি বিক্রি করা হয়। আর যদি সেটা মনে করেন যে আমরা ধনিয়া বা কালো জিরার পোলেন যদি কালেকশন করতে পারি, তাহলে সেটা আরও একটু উচ্চ মূল্যে আমরা বিক্রি করতে পারি। আমরা অনেকেই যাযাবরদের গল্প শুনি, কিন্তু বাংলাদেশেই যে যাযাবর রয়েছে সেই খবর কয়জনই বা রাখি। হ্যাঁ দর্শক, বাংলাদেশে যে সকল মৌচাষী রয়েছেন তারা মূলত এক ধরনের যাযাবর। তারা বাংলাদেশের এক প্রান্ত থেকে মৌ বক্স নিয়ে আর এক প্রান্তে যান, মধু সংগ্রহ করেন। আমাদের যে পুষ্টির চাহিদা, সেই পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে নিজেদের সমৃদ্ধির গল্প রচনা করেন। কিন্তু এই গল্পের পেছনে অনেক ধরনের কষ্ট এবং সমস্যা রয়েছে। চলুন সেসব তাদের মুখ থেকেই শুনে আসি। অপার এই সম্ভাবনা অসম্ভবের কাছে যেন মানছে হার, কেননা পুরনো সেই মৌমাছির জাত রোগবালাই আর পোকামাকড়ের বাগে পড়েছে, থমকে দিচ্ছে মৌশিল্পের পথচলা। বাচ্চা পুষ্ট হওয়ার পরে যখন মুখটা আটকে দেয়, তখন ওই যে মায়ের যে পোকাগুলো আছে ওই মুখটা কেটে দেয় আবার বাচ্চা পুষ্ট হওয়ার আগে, যার কারণে এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। আরেকটা যেটা আছে সিপোসারক, এটা ওই যে বাচ্চা ডিম দেওয়ার পরে একটু বাচ্চার আকৃতি যখন তৈরি হয় তখন ওটা পচে যায়, নষ্ট হয়ে যায়। নতুন একটি পোকার আক্রমণ, বিটল পোকা সেটা আক্রমণ দেখা দিয়েছে, এবং সেটার যে কীভাবে সমাধান আমরা কেজিএফ এর মাধ্যমে এগুলো সমাধানের জন্য তাকে পাঠাচ্ছি। যদিও রোগবালাই থেকে রেহাই পাওয়ার উপায় বাতলে দিচ্ছেন মৌবিজ্ঞানীরা। এই যে ডাস্টিং সুগারটা দিলাম, এদের গায়ে লেগে আছে। তো গায়ে লেগে থাকার কারণে হচ্ছে কি, যেহেতু এটা চিনি, তখন একটি মৌমাছি আরেকটি মৌমাছির গা হয়তো আঁচড়িয়ে দিবে। এর ফলে হবে কি, প্রত্যেকটা মৌমাছির গা আপনার পরিষ্কার হয়ে যাবে, এবং তাদের গায়ে যে এই যে ভারোয়া মাইট যেটা বলি আমরা, অ্যাক্টোপ্যারাসাইটিক মাইট, এই মাইটটা আপনার নিচে পড়ে যাবে বটমে। আমরা তখন বটম থেকে কালেকশন করে সেই মাইটগুলোকে মেরে ফেলতে পারবো। এছাড়াও খামারিদের সংশয়ে ডালা মেলেছে নতুন উদ্বেগ। একটা সময় 2 থেকে 3 বছর পর রানী পাল্টাতে হলেও এখন 6 মাসেই হারাতে হচ্ছে মৌ রানীকে। নর্মালি 15টা আমরা বলি এভারেজে, এতে কমও হয় বেশিও হয়। 15টার মতো যদি আপনার পুরুষের সাথে মিলন না হয়,
তাহলে কিন্তু একটা রানী একবার সম্পূর্ণভাবে কন্টিনিউয়াসলি সে 4-5 ইয়ার্স ডিম দিতে পারে না। তা আমরা দেখেছি আমাদের দেশে রানী যখন মেট করে একটার থেকে দুইটার বেশি ড্রোনের সাথে মেট করে না, যার কারণে স্পাম কোয়ান্টিটি কম থাকে। তো ফলশ্রুতিতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে রানী তার পটেনশিয়ালটি হারায় ফেলায়। বাংলাদেশের মৌশিল্পের খোলনলচে পাল্টে দিতে এগিয়ে এসেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন। নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করছে গবেষণাগারে। কিভাবে করে রোগ আসছে, কি পরিমাণ রোগ আসছে, কি পরিমাণ কীটপতঙ্গ দ্বারা আমাদের মৌমাছি বা মধুর প্রোডাকশনটা ফলনটা কমে যাচ্ছে, সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। এবং 3 বছর পরে গিয়ে আমরা এমন কোনো প্রযুক্তি পাবো যেটা খামারিদেরকে বাণিজ্যিকভাবে তাদের মৌমাছি পালন এবং মধু উৎপাদনে সাহায্য করবে। তাই তো প্রতিরোধী জাত উদ্ভাবনে মৌরানীর কৃত্রিম প্রজননে মন দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। সফলতাও মেলে স্বল্প সময়ে। আমাদের এখানে আগেই আমরা নাইকো সিস্টেমে যেটা বলছি যে গ্রাফটিং ছাড়াই আমরা রানী উৎপাদন করি, সেখানে কাপকে আমরা শুধু রিপ্লেস করে দেই। সেই কাপ রিপ্লেসিংয়ের অংশ হিসাবে আমরা এইখান থেকে দেখেন আমরা একটা রানী সংগ্রহ করছি। এই যে রানী সংগ্রহটি, এই রানীটিকে আমরা নিয়ে যাব আমাদের ল্যাবরেটরিতে এবং সেখানে আমরা কৃত্রিম প্রজনন করব। আমরা এই আরেকটি ফ্রেম নিলাম, সেইখান থেকে আমরা আবার আরেকটি পুরুষ মৌমাছি এখান থেকে সংগ্রহ করলাম। এজন্য প্রথমেই আড়ম্বরপূর্ণ যৌন জীবনকে নিয়ন্ত্রণ করতে কুমারী রানীকে গবেষণাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে করা হয় অজ্ঞান। এরপর সিরিঞ্জে সংগ্রহ করে রাখা 10 থেকে 15টি ড্রোন বা পুরুষ মৌমাছির শুক্রাণু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেয়া হয় রানীর গর্ভাশয়ে। কৃত্রিম প্রজননের পর রানী মৌমাছি প্রতিদিন 2000 ডিম পাড়ে টানা 3 বছর। কৃত্রিম প্রজনন ঘটিয়ে আমরা যদি ভালো একটি রানী উৎপাদন করতে পারি, উর্বর রানী উৎপাদন করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রোগ জীবাণু মুক্ত এবং বিশেষ করে মাইট মুক্ত আমরা কিন্তু মৌমাছি কলোনি তৈরি করতে পারবো। যদি ডিম পাড়ার ক্ষমতা বাড়ে, তার কর্মী বেশি হবে, কর্মী বেশি হলে আমাদের মধুর উৎপাদন বেশি হবে। শুধু আমাদের দেশের চাহিদা না, আমরা সেই সাথে কিন্তু বিদেশেও কিন্তু আমরা রানী রপ্তানি করতে পারবো। 7 বছর আগের এই অর্জনের সুবিধা নিতে পারেননি মৌয়ালরা। বিজ্ঞানীরা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তা অসম্ভব। ভালো জাতের রানী যদি আমরা উৎপাদন করতে পারি, সেটা কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি। একটা কুইন আপনার ইন্টারন্যাশনালি প্রায় $20 আপনার সেল হচ্ছে। আপনি যদি ভালো রানী আনতে চান, তাহলে আপনাকে কিন্তু এই প্রাইস দিয়ে ভালো রানী নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারগুলো ডেভেলপ করা দরকার, একটা কান্ট্রি যত সমৃদ্ধশালী হয়, উন্নত হয়, তাদের কিন্তু অ্যাটলিস্ট একটা বি রিসার্চ সেন্টার থাকে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো ডেভেলপ কান্ট্রিতে যাবেন, আপনি কিন্তু সেখানে পাবেন। আমাদের এখানে শুধুমাত্র সুগার ক্রপ রিসার্চের আওতায় এটা আছে। বিসিক কাজ করছে, বিভিন্ন ইউনিভার্সিটি কাজ করছে, গবেষণার মধ্যে কৃষি গবেষণা ফাউন্ডেশন কাজ করছে। তো এই কাজের মধ্যেও আমাদের কিন্তু আলাদা একটা এই সেক্টরটা নিয়ে আমাদেরকে আলাদাভাবে ভাবতে হবে। বি বোর্ড, হানি কমিশন ইত্যাদি টাইপসের একটা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন দেখেন বিভিন্ন অঞ্চলে ছোটোখাটো এরকম সমিতি টমিতি হচ্ছে, অনলাইন বিজনেস হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ট্রাস্টের জায়গা আনতেছে না, কোনো স্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে না, শুধু মানি মেক হচ্ছে লিটল স্পেকে। এই যে হচ্ছে রানী মৌমাছি। মৌরাজ্যে একক আধিপত্য রানীর। তাই তো কৃত্রিম প্রজননের মাধ্যমে উর্বর আর যোগ্য উত্তরাধিকার তৈরি করতে পারলে বাড়বে মধুর উৎপাদন, সাথে রপ্তানির সোনালী সম্ভাবনায় যোগ হবে স্বয়ং মৌরানী। লাভের খাতিরে শুধু মৌয়াল নয়, রাষ্ট্রের কাছে রানী হবে মহারানী। এখন পর্যন্ত বাংলাদেশের মৌয়ালদের কাছে মৌচাষ মানে শুধুই মধু সংগ্রহ করা, যদিও কখনো কখনো তারা মোম সংগ্রহ করে থাকেন, কিন্তু সারা বিশ্বে মৌচাষ মানে অনেক কিছু। তারা রানীর বাণিজ্যিক চাষ করে থাকেন, তারা মৌচাক থেকে প্রোপালিস, পোলেন এবং ভেনম সংগ্রহ করে থাকেন। বাংলাদেশের বিজ্ঞানীরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন এবং মৌচাষীদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা প্রত্যাশা করছি মৌচাষীরা এই বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে বাংলাদেশের যে মৌ অর্থনীতি রয়েছে তার বহুমুখী বিকাশ ঘটাবেন। দর্শক, কেজিএফ রূপান্তর কৃষিতে আজ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।